গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় ভারতের এই প্রাকৃতিক পরিবেশ, বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ এই বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে? যাদের ক্লাস 9-এ ভূগোল ভালো পরীক্ষা হয়নি তারা আমাদের এই ক্লাসগুলো খুব মন দিয়ে দেখবে, তাহলে কিন্তু তোমরা মাধ্যমিকে ভূগোলে অনেক ভালো নম্বর অবশ্যই তুলতে পারবে এবং তার জন্য কিন্তু তোমাদেরকে প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। ঠিক আছে? মাধ্যমিকে ভূগোলে তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমরা 90 নম্বর অবশ্যই খুব সহজেই তুলে নিতে পারবে। কিভাবে তোমরা পড়বে সেই বিষয়েও কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে তোমাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমরা বাড়িতে অবশ্যই সপ্তাহে 3 দিন ভূগোল বিষয়টাকে পড়বে। ঠিক আছে? এবার কিভাবে পড়বে সেগুলো আমরা পরে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই বহির্জাত প্রক্রিয়া এই বিষয় নিয়ে। ঠিক আছে? আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। আর আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে। ঠিক আছে? আর তোমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের যেটা জানতে হবে, আমরা ভূগোল কিন্তু খুব সহজে বুঝবো। ঠিক আছে? আমরা যদি খুব সহজে বুঝতে পারি তাহলেই কিন্তু আমরা পরীক্ষায় খুব সহজে উত্তরগুলো লিখতে পারবো। কোনো শক্ত ভাষায় উত্তর লেখার কোনো দরকার নেই। সহজ ভাষায় যেটা বুঝবে সেইভাবেই উত্তরগুলো কিন্তু তোমরা লিখবে পরীক্ষায়। ঠিক আছে? তাহলে প্রথমে এই অধ্যায় পড়তে গেলে যেটা জানতে হবে যে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। ঠিক আছে? তাহলে বহির্জাত প্রক্রিয়া বলতে আমরা মানে কোন জিনিসটাকে বুঝবো যে পৃথিবীর ওপরে আমরা যেগুলো দেখতে পাই ভূপৃষ্ঠের ওপরে সেই সমস্ত জিনিসগুলোকেই আমরা কি বলবো? বহির্জাত প্রক্রিয়া। ঠিক আছে? আর তাহলে পৃথিবীর উপরে আমরা যে জিনিসগুলো দেখতে পাই সেগুলোকেই বহির্জাত প্রক্রিয়া বলে। এভাবেই তোমরা জিনিসটাকে তৈরি করবে। আর বহির্জাত প্রক্রিয়া কত প্রকারের? বহির্জাত প্রক্রিয়া কিন্তু 3 রকমের হয়। ঠিক আছে? কি, কি? একটাকে বলা হয় অবরোহণ, একটাকে বলা হয় আরোহণ, আর একটাকে বলা হয় জৈবিক প্রক্রিয়া। এই হচ্ছে 3 রকমের বহির্জাত প্রক্রিয়া আমরা ভূপৃষ্ঠে দেখতে পাই। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আ অবরোহণ কি বা এগুলো কি? তাহলে বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ যদি বলে তাহলে কি লেখা যেতে পারে? বহির্জাত প্রক্রিয়ার একটা উদাহরণ যদি পরীক্ষায় দেয় তাহলে আমরা বলতেই পারি আবহবিকার, যেটা আমরা ক্লাস 9-এ পড়ে এসেছিলাম সেটা আমরা কিন্তু বলতেই পারি। ঠিক আছে? আর এরপরে যদি বলে যে তাহলে এবার অবরোহণ আর আরোহণ জিনিসটা কি? এটাও কিন্তু খুব ভালোভাবে অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা তোমাদের যে বোঝাচ্ছি যদি তোমরা বুঝতে পারো অবশ্যই তোমরা বলবে আমরা বুঝেছি। আর যদি তোমরা না বুঝতে পারো তাহলেও কিন্তু সেটা তোমরা কমেন্টে জানাবে যে আমরা বুঝতে পারিনি। তাহলে কিন্তু আমরা তোমাদের যে জায়গাগুলো বুঝতে পারবে না সেগুলো বলবে। তাহলে আমরা তোমাদের আবার সেগুলো বোঝাবো। যাতে তোমরা খুব সহজে সেগুলো বুঝতে পারো সেই চেষ্টা আমরা কিন্তু করব। ঠিক আছে? তাহলে এখানে অবরোহণ আর আরোহণ এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে আগে জানতে হবে। ঠিক আছে? তাহলে অবরোহণ কাকে বলে? অবরোহণ হচ্ছে যে এটা একরকম জিনিস যেখানে কি হয়? যেখানে কোনো একটা উঁচু জায়গা যখন নিচু হয়ে যায় তখনই সেটাকে কি বলে? তখনই সেটাকে অবরোহণ বলে। ঠিক আছে? ধরো একটা পাহাড় আছে, সেই পাহাড়টা কি হয়? সেই পাহাড়টা অনেক বছর ধরে ক্ষয় হয়। বিভিন্ন শক্তি যেমন সেখানে বৃষ্টি পড়ে বা আরও নদী যায় সেখান দিয়ে যদি, তাহলে সেই পাহাড়টা ক্ষয় হয়ে যায়। তাহলে সেটা কি হয়ে যায়? যতটা আগে উঁচু ছিল সেটা অতটা আর উঁচু থাকে না। কিছুটা পাহাড়টা কিছুটা নিচু হয়ে যায়। এটাকেই বলে এই যে পদ্ধতিটা, এটাকেই কি বলে? এটাকেই বলা হয় অবরোহণ। ঠিক আছে? আর আরোহণ কোনটা? আরোহণ হচ্ছে যে ঠিক অবরোহণের উল্টো জিনিস আরোহণটা। ঠিক আছে? তাহলে অবরোহণে হচ্ছে কোনো উঁচু জায়গা নিচু হয়ে গেল। আর আরোহণে কি হয়? কোনো নিচু জায়গা আস্তে, আস্তে যখন বিভিন্নভাবে উঁচু হয়ে যায়। যেমন কিভাবে হবে? যেমন কোনো একটা নদী কোনো একটা নিচু জায়গা দিয়ে যাচ্ছে, সেই নদীটা ওপরে যা কিছু নিয়ে এলো বয়ে সে সব ওখানে জমা করে, করে সেই জায়গাটাকে আস্তে, আস্তে কি করে? উঁচু করে ফেলে। এইটাকেই কি বলে? এটাকেই বলা হয় আরোহণ। ঠিক আছে? তাহলে অবরোহণ আর আরোহণ নিশ্চয়ই খুব ভালোভাবে বোঝা গেছে। না বোঝা গেলেও অবশ্যই তোমরা বলবে। ঠিক আছে? আর এরপরে যেটা আছে সেটা কি? এই যে অবরোহণ এর আবার কিন্তু 3 টে ভাগ আছে। কি, কি?
একটাকে বলে আবহবিকার, একটাকে বলে পুঞ্জিত ক্ষয়, আর একটা হচ্ছে ক্ষয়ীভবন। এগুলো কিন্তু তোমাদের মাধ্যমিকের প্রশ্ন কিন্তু থাকে। এগুলো কিন্তু খুব ভালোভাবে অবশ্যই তোমরা পড়বে। ঠিক আছে? তাহলে আমরা তোমাদের যেটা বলছিলাম সেটা কি? এই যে দেখো আমরা এখানে তোমাদের দেখিয়েও দিয়েছি। এই যে এগুলো অবরোহণে এইরকম হয়। ঠিক আছে? কোনো উঁচু জায়গা ছিল সেটা এইভাবে নিচু হয়ে যায়, এখানে জমা হয়। আর আরোহণে কি হয়? আরোহণে এইভাবে কোনো উঁচু জায়গা কোনো নিচু জায়গা এইভাবে আস্তে, আস্তে উঁচু হয়ে যায়। এই যে এইটা। ঠিক আছে? আর এখানে অবরোহণ এই যে এরকম ছিল এই জিনিসটা উঁচু ছিল এইভাবে, আস্তে, আস্তে নিচু হয়ে যায়। আর আরোহণে এইভাবে নিচু থাকে আস্তে, আস্তে উঁচু হয়ে যায়। এই দুটো এই বিষয়গুলো মনে রাখলেই হবে। ঠিক আছে? আচ্ছা, আর এরপরে তাহলে আবহবিকার। আবহবিকার জিনিসটা কি? তাহলে আমরা কিন্তু এভাবেই তোমাদের প্রত্যেকটা বিষয়কেই ভালোভাবে বুঝিয়ে দেবো, যাতে তোমরা খুব সহজেই জিনিসগুলো বুঝে যেতে পারো। ঠিক আছে? আর না বুঝলেও তোমরা অবশ্যই বলবে, এটা আমরা আবারও বলছি। ঠিক আছে? কেননা এগুলো থেকে কিন্তু আমাদের মাধ্যমিকে শর্ট কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে? তাহলে শর্ট কোয়েশ্চেনগুলো যদি তোমরা ভালোভাবে পারো, শর্ট কোয়েশ্চেনে অনেকটা নম্বর থাকে। শর্ট কোয়েশ্চেনে মাধ্যমিকে ৩৬টা নম্বর থাকে। ১ নম্বরের প্রশ্ন মোট ৩৬টা থাকে। তাহলে সেই জন্য যারা 9 এ খুব পরীক্ষা যাদের খুব ভালো হয়নি, তারা আর মন খারাপ করবে না। তারা পড়াশোনা শুরু করো। নতুনভাবে তোমাদেরকে পড়াশোনা করতে হবে এবং মাধ্যমিকে তোমরা খুব ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবে ভূগোলে। ঠিক আছে? তাহলে এখানে অন্তর্জাত এই আবহবিকার, আবহবিকারটা কি? আবহবিকারের সাথে দেখো আবহাওয়ার শব্দটা কিন্তু মোটামুটি মিল আছে। ঠিক আছে? অনেকটাই। তাহলে আবহাওয়ার যে জিনিসগুলো, যেগুলো কি করে? যেগুলো কিন্তু আমাদের যে শিলা থাকে সেগুলোকে ভেঙে দেয়। আবহাওয়ার বিভিন্ন জিনিসগুলো যখন শিলাকে ভেঙে দেয়, তখনই সেটাকে কি বলে? তখনই সেটাকে বলে আবহবিকার। সেখানে কি, কি থাকে? বৃষ্টিপাত থাকে, উষ্ণতা থাকে। ঠিক আছে? এই সবগুলোর জন্য যখন শিলা ভেঙে যায় বা এক স্থানের শিলা ভেঙে যায়, সেটাকেই বলা হয় আবহবিকার। এটা খুব সহজে তোমরা এইভাবে বুঝে নিতে পারবে। আর এরপরে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় কি হয়? পুঞ্জিত ক্ষয় তাহলে যে যে শিলাগুলো আবহবিকার হয়ে গেল, সেইগুলো এবার যখন কি হয়? সেইগুলোর যখন ওই মাধ্যাকর্ষণের টানে সেগুলো যখন উপরের দিক থেকে কোনো কিছুর সাহায্য ছাড়াই নিচের দিকে নেমে আসে, তখনই সেটাকে বলে পুঞ্জিত ক্ষয়। ঠিক আছে? যেমন পাহাড়ে যে ধস নামে, এটা একটা পুঞ্জিত ক্ষয়ের একটা উদাহরণ বলা যেতে পারে। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। আর এরপরে কি? এরপরে যেটা অবশ্যই এখান থেকে পড়তে হবে সেটা হচ্ছে যে ক্ষয়ীভবন। ঠিক আছে? ক্ষয়ীভবনে কি হয়? এখানে এই বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু এগুলো এই আবহবিকার যেসব শিলা আবহবিকার হয়ে যায়, সেই শিলাগুলো যখন এক স্থান থেকে অন্য স্থানে কোনো নদী দিয়ে চলে যায়, নদীর সাহায্যে বা কোনো বরফের স্তূপ যখন সেগুলোকে নিয়ে চলে যায় বা কোনো বাতাস সেগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তখনই সেটাকে কি বলে? সেই যে পদ্ধতিটা হয় সেটাকেই বলা হয় ক্ষয়ীভবন। ঠিক আছে? এই ৩ টে জিনিস এখান থেকে কিন্তু খুব ভালোভাবে পড়তেই হবে। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস অবশ্যই পড়বে। সেটা কি? সেটা হচ্ছে যে এই যে আরোহণ আর অবরোহণ যেটা আমরা বলেছি, এর জন্য আরেকটা জিনিস হয়। সেটা কি? আর এই আরোহণ অবরোহণ যখন একসাথে হয়, তখন সেটাকে কি বলে? তখন সেটাকে বলা হয় কিন্তু পর্যায়ন। কীরকম? এটা কিন্তু একটা সমান তল তৈরি হয়ে যায়। মানে এরকম, মানে কিছু জায়গা উঁচু ছিল সেটা নিচু হয়ে গেল। আবার কিছু জায়গা নিচু ছিল সেটা উঁচু হয়ে গেল। এর ফলে ভূপৃষ্ঠে একটা সমান একটা জায়গা দেখতে পাওয়া যায় বা সমান কিছুটা অংশ দেখতে পাওয়া যায়। এটাকেই কি বলে? এটাকেই বলা হয় পর্যায়ন। এটা একটা শর্ট প্রশ্নও থাকে। আরোহণ আর অবরোহণের সম্মিলিত ফলকে কি বলে? উত্তর হবে কি? পর্যায়ন। এটা তোমরা টেস্ট পেপারের যখন আমরা পেজ করাবো তখন তোমরা প্রত্যেকটা পেজে, পেজেই কিন্তু এরকম প্রশ্নগুলো অবশ্যই পাবে। ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমরা এখন আজকে যেগুলো বললাম এগুলো তোমরা অবশ্যই খুব ভালোভাবে প্রত্যেকটা বিষয়কে লিখে, লিখে বাড়িতে তৈরি করবে। আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ নদীর গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে?